সৃষ্টিকর্তার অনেক বড় একটা নিয়ামত সন্তান। সেই নিয়ামত যদি হঠাৎ করেই হারিয়ে যায় তাহলে পিতামাতার কেমন লাগতে পারে। আজ আপনাদের এমনই এক মুভির গল্প শোনাবো যেখানে জন্মের পরই হাসপাতাল থেকে একটা বেবি গার্ল হারিয়ে যায়। সেই বাচ্চা খুঁজতে গিয়ে একের পর এক রহস্য আর অবাক করা টুইস্ট সামনে আসে। দারুণ এই মুভির গল্পটি মিস করা একদম ঠিক হবে না, তাই ধৈর্য নিয়ে পুরো ভিডিওটি দেখুন। গল্পের শুরুতেই একটি বড় হাসপাতাল দেখানো হয়। ভোরবেলা সনাল নামের এক অ্যাটেন্ডেন্ট হাসপাতালে আসে। সে এখানেই কাজ করে। পরদিন ক্রিসমাস হওয়ায় হাসপাতালে সাজসজ্জা ও প্রস্তুতি চলছিল। সনাল ও অন্যান্য স্টাফরা যখন ক্রিসমাস নিয়ে কথা বলছিল, ঠিক তখনই হঠাৎ অ্যালার্ম বাজতে শুরু করে, কোড পিঙ্ক, কোড পিঙ্ক, যার মানে একটি নবজাতক শিশু অপহৃত হয়েছে। সঙ্গে সঙ্গে ডাক্তার ও স্টাফরা ছুটোছুটি শুরু করে। কার বাচ্চা, কিভাবে অপহরণ হলো, কে নিয়ে গেল? ঠিক তখন সনালের একটি কথা মনে পড়ে। সে যখন লিফটে করে হাসপাতালে উঠছিল তখন একই লিফটে একটি বোরখা পরা মহিলা ব্যাগ হাতে ছিল। সনাল সন্দেহ করতে থাকে হয়তো সেই মহিলাই শিশুটিকে অপহরণ করেছে। সে দ্রুত হাসপাতালের বাইরে গিয়ে সেই মহিলাকে খুঁজতে থাকে, কিন্তু তাকে আর দেখা যায় না। কয়েক মিনিটের মধ্যেই খবরটি ভাইরাল হয়ে যায়। সব টিভি নিউজ চ্যানেলে এই সংবাদ প্রচার হতে থাকে। কিছুক্ষণ পর দুইজন পুলিশ অফিসার এসে তদন্ত শুরু করেন। হারানো নবজাতক শিশুটির মায়ের নাম মীনাক্ষী। যে কক্ষে শিশুটি ছিল সেই সময় সেখানে পরিবারের কেউ উপস্থিত ছিল না, সবাই অন্য কাজে ব্যস্ত ছিল। সেই সুযোগেই অপহরণ ঘটে। পুলিশ অফিসার ওয়ার্ডের ইনচার্জকে জিজ্ঞেস করেন সেখানে কোনো সিকিউরিটি গার্ড ছিল কিনা। ইনচার্জ বলেন সিকিউরিটি গার্ডের ডিউটি শেষ হয়ে যাওয়ায় সে চলে গেছে, তবে কেন এত তাড়াতাড়ি চলে গেছে সেটা তিনি জানেন না। নতুন গার্ড আসার পরই তার যাওয়ার কথা ছিল। পুলিশ তৎক্ষণাৎ সেই গার্ডকে ডেকে পাঠায়। নাইট শিফটের গার্ড এসে উপস্থিত হলে পুলিশ জিজ্ঞেস করে, তোমার ডিউটি তো রাত 10টা পর্যন্ত, তাহলে তুমি 8টায় কেন চলে গেলে? গার্ড জানায় তার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, সেই প্রস্তুতির জন্য তাকে আগে ভাগে যেতে হয়েছে। সে নাকি ইনচার্জকে জানিয়েছিল, কিন্তু ইনচার্জ অস্বীকার করে বলে, তুমি আমাকে কখন বলেছিলে? তুমি বলেছিলে, আমি বলেছিলাম পরে দেখব। গার্ড আরও বলে সে আগের দিন সনালকেও জানিয়েছিল। সনাল নাকি বলেছিলেন তোমার জায়গায় আমি সামলে নেব। কিন্তু পুলিশ যখন সনালকে জিজ্ঞেস করে সনাল সম্পূর্ণ অস্বীকার করে, এমন কোনো কথা হয়নি। অথচ গার্ড দাবি করে সে সেদিন সকালেও ফোন করে জানিয়েছিল, কিন্তু সনাল তার কথা উপেক্ষা করেছে। পুলিশ উল্টো গার্ডকেই ধমক দেয়, নিরাপত্তার দায়িত্ব তোমার, তুমি এখানেই থাকো। এরপর পুলিশ হাসপাতালে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা শুরু করে। তদন্তে জানা যায় একটি বোরখা পরা মহিলা ব্যাগ নিয়ে সেই ওয়ার্ড থেকে বেরিয়ে গেছে। এটা দেখে সনালও পুলিশকে বলে, স্যার আমারও ওই মহিলার ওপর সন্দেহ আছে, ওকে খুব নার্ভাস লাগছিল। এরপর এক পুলিশ আরেকজনকে বলে, স্যার এখানে তো আমরা মাত্র 2জন আছি, এই কেস কিভাবে সামলাবো, আরও ফোর্স দরকার। তখন সেখানকার এসআই রাকেশ নামে একজন ইন্সপেক্টরকে ফোন করেন। আসলে সেদিন এক মন্ত্রীর বাড়ির সামনে অনেক মানুষ বিক্ষোভ করছিল, তাই অনেক পুলিশ সেখানেই ডিউটিতে ছিল। এসআই রাকেশকে ফোন করে জানানো হয়, স্যার যদি দেরি হয়ে যায় তাহলে বাচ্চাটাকে কোথায় নিয়ে যাবে বলা যায় না, আমাদের আরও ফোর্স দরকার। রাকেশ সরাসরি কমিশনারের কাছে গিয়ে বিষয়টি জানান। প্রথমে কমিশনার তাকে ধমক দেন, তুমি কে, সিনিয়রদের এভাবে সরাসরি এসে কথা বলো? কিন্তু পরে কিছুটা নরম হয়ে বলেন, আমি তোমাকে 4জন কনস্টেবল আর একটা গাড়ি দিচ্ছি, এর বেশি না। রাকেশ খুশি হয়ে টিম নিয়ে বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসায়। প্রতিটি গাড়ি তল্লাশি করা হয়। কিছু পুলিশ বাস স্ট্যান্ডে গিয়ে চেকিং শুরু করে, আবার কেউ হাসপাতালের আশেপাশের দোকানগুলোর সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে থাকে, বোরখা পরা মহিলাটি কোন দিকে গেছে তা খুঁজে বের করার জন্য। এরপর রাকেশ হাসপাতালে এসে অপহৃত শিশুটির পরিবারের সঙ্গে কথা বলেন। তিনি ওয়ার্ডে গিয়ে শিশুটির মায়ের সঙ্গে দেখা করে জিজ্ঞেস করেন, বাচ্চা অপহৃত হওয়ার সময় আপনি কোথায় ছিলেন, কাউকে সন্দেহজনক মনে হয়েছে? মহিলা বলেন, আমি ভোরে জিমে গিয়েছিলাম, আমি এখানে ভর্তি হওয়ার পর থেকেই প্রতিদিন যাই। এটা শুনে রাকেশ অবাক হয়ে যায়, ডেলিভারির পরই কেউ কিভাবে জিমে যায়? পরে জানা যায় তিনি আসলে শিশুটির মা নন, বড় বোন। শিশুটির আসল মা মীনাক্ষী, যে এখনও টিনেজার। মীনাক্ষীকে দেখে রাকেশ হতবাক, এত কম বয়সে সে একটি সন্তানের জন্ম দিয়েছে। জিজ্ঞেস করলে মীনাক্ষী জানায় সে বেঙ্গালুরুতে ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম বর্ষে পড়ছে। তার স্বামীর নাম আকাশ, সে একই কলেজের 3য় বর্ষের ছাত্র। মীনাক্ষী ও আকাশ প্রেম করে বিয়ে করেছে। বাড়িতে জানাজানি হলে পরিবার তাদের বিয়ে দিয়ে দেয়।
কিন্তু মীনাক্ষীর পরিবার এই সম্পর্ক মোটেও পছন্দ করত না। তার বাবা চেয়েছিলেন ইঞ্জিনিয়ারিং শেষ করে তাকে উচ্চশিক্ষার জন্য আমেরিকা পাঠাবেন, কিন্তু 1 বছরের মধ্যেই সব পরিকল্পনা ভেস্তে যায়। জিজ্ঞাসাবাদের মাঝেই আকাশ বলে, স্যার কাল আমার পরীক্ষা, আমি কি যেতে পারি? রাকেশ অনুমতি দিয়ে দেন। কথাবার্তা থেকে বোঝা যায় আকাশ এই সন্তান চায়নি। মীনাক্ষী পড়াশোনা ছেড়ে দিয়েছে, কিন্তু আকাশের জন্য সন্তানের চেয়ে নিজের পড়াশোনাই বেশি গুরুত্বপূর্ণ। অন্যদিকে সোনালের সহকর্মীরা তার উপর খুবই রাগান্বিত। গার্ডের ব্যাপারে সে মিথ্যা বলেছে। তারা বলে, তুমি যদি সত্যিটা বলতে তাহলে পুলিশ অকারণে ওর ওপর সন্দেহ করত না। এদিকে পুলিশ সেই গার্ডকে একটি ঘরে গিয়ে মারধর করতে থাকে। গার্ড কাঁদতে কাঁদতে বলে, স্যার টাকার জন্য কি আমি একটা বাচ্চাকে বিক্রি করব? গার্ডের কথাবার্তা থেকে পুলিশের মনে হতে থাকে এই শিশুটি হারিয়ে যাওয়ায় যেন কারো তেমন দুঃখই নেই। দেখে মনে হচ্ছিল যেন সে কোনো অনাথ শিশু, না কান্নাকাটি, না হইচই, না মিডিয়ার কাছে যাওয়া। সবাই খুবই অস্বাভাবিকভাবে শান্ত। রাকেশ আরেক পুলিশকে বলে, আমাকে দ্রুত এই পরিবারের সবার কল লিস্ট এনে দাও। তখন সেই পুলিশ বলে, স্যার আমরা যদি বাচ্চাটাকে খুঁজেও পাই, পরে কি ওর ভালোভাবে লালন পালন হবে? রাকেশ জবাব দেয়, ওটা আমাদের দেখার বিষয় না, আমাদের দায়িত্ব শুধু বাচ্চাটাকে খুঁজে বের করা। এদিকে এক মহিলা অটো চালককে একটি বোরখা পরা মহিলাকে দেখে, যার হাতে ঠিক সেই ব্যাগ যেটা সে নিউজে দেখেছিল। সঙ্গে সঙ্গে সে পুলিশকে ফোন করে লোকেশন জানায়। খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে রওনা দেয়। পুলিশের কথাবার্তা শুনে সোনালও এগিয়ে এসে বলে, স্যার আমি কি আপনাদের সঙ্গে যেতে পারি? আমি ওই মহিলাকে কাছ থেকে দেখেছি, আবার দেখলে চিনতে পারবো। পুলিশ রাজি হয়ে সোনালকেও সঙ্গে নিয়ে যায়। তারা গিয়ে পুরো এলাকায় খোঁজাখুঁজি শুরু করে। হঠাৎ সোনালের চোখে পড়ে সেই একই ব্যাগ, কিন্তু সেখানে মহিলাটি নেই, আর ব্যাগের ভেতরেও কিছু নেই। তল্লাশি চলাকালীন সোনাল কোথাও থেকে শিশুর কান্নার আওয়াজ শুনতে পায়। শব্দ অনুসরণ করে গিয়ে দেখে এক মহিলার কোলে একটি বাচ্চা। সোনাল দ্রুত শিশুটিকে নিয়ে নেয় এবং পুলিশ সেই মহিলাকে হেফাজতে নেয়। হাসপাতালে ফিরতেই সবাই সোনালকে বাহবা দিতে শুরু করে, কিন্তু যখন নার্সরা শিশুটিকে ভালো করে দেখে তখন বলে ওঠে, স্যার এটা সেই বাচ্চা নয়। এ কথা শুনে পুলিশ ও সোনাল হতবাক হয়ে যায়। ঘটনাস্থলে মিডিয়াও উপস্থিত ছিল। তারা এই খবর নিয়ে তোলপাড় শুরু করে। পরে পুলিশ শিশুটিকে সেই মহিলার কাছেই ফিরিয়ে দেয়। রাকেশ ওই মহিলাকে কিছু টাকা দিতে চাইলেও তিনি তা নিতে অস্বীকার করেন। এরপর রাকেশ প্রচণ্ড বকাঝকা করে, তোমার জন্য আজ আমাকে অপমানিত হতে হলো। মিডিয়া আমাদের বিভাগের ইজ্জত নষ্ট করছে। যদি আসল বাচ্চাটার কিছু হয়ে যায় তোমার কিন্তু রক্ষা নেই। ঠিক তখনই সোনাল সত্যিটা স্বীকার করে, স্যার এই ঘটনার জন্য সিকিউরিটি গার্ডের কোনো দোষ নেই। আমি তাকে বলেছিলাম আমি রাত 8টার মধ্যে চলে আসব, কিন্তু গত রাতে আমার স্ত্রী সৌদি থেকে ফিরে এসেছে, তাকে নিতে গিয়েছিলাম তাই দেরি হয়ে যায়। অন্য এক পুলিশ রাকেশকে আলাদা ডেকে বলে, স্যার ওকে এখন ছেড়ে দিন, আমি ওর ওপর নজর রাখব। ও যা বলছে সত্যি, গতকালই ওর স্ত্রী সৌদি থেকে ফিরেছে। কিছুক্ষণ পর সোনালের স্ত্রী টিভিতে খবর দেখে তাকে ফোন করে। সোনাল জানায় এই ঘটনার জন্য তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। স্ত্রী লেগে গিয়ে বলে, সোনাল তুমি এটা কি করলে? আমি তোমার ভরসায় সৌদির চাকরি ছেড়ে দেশে ফিরেছি, তোমার একার বেতনে আমাদের চলবে কিভাবে? লোন আর এত খরচ সব কিভাবে সামলাবো? সোনাল তাকে বোঝানোর চেষ্টা করে, চিন্তা করো না, কোনো না কোনো উপায় বের হবেই। কিন্তু হাসপাতাল থেকে বের হওয়ার সময়ই একদল মিডিয়া সাংবাদিক সোনালকে ঘিরে ধরে। সাংবাদিকরা একের পর এক প্রশ্ন করতে থাকে, তোমাদের মিশন তো ব্যর্থ হয়ে গেল, এখন কি বলবে? পুলিশ দ্রুত এসে মিডিয়াকে সামাল দেওয়ার চেষ্টা করে। সোনাল সাংবাদিকদের এড়াতে আবার ভেতরে ফিরে যায়। ঠিক তখন হাসপাতালের এক মহিলা স্টাফ এসে বলে, এই অবস্থায় তুমি বাইরে যেতে পারবে না, একটু অপেক্ষা করো, না হলে অন্য রাস্তা দিয়ে বের হও। এরপর সে সোনালকে অন্য দিক দিয়ে পাঠাতে চায়। এই সময় সোনালের কিছু বিষয় মনে পড়ে। নিশ্চিত হওয়ার জন্য সে সিসিটিভি রুমে গিয়ে বন্ধুকে আগের দিনের ফুটেজ দেখাতে বলে, বিশেষ করে সেই ওয়ার্ডে, কারণ আগের দিন সে সেখানে এক সন্দেহজনক লোককে দেখেছিল। সোনাল তাকে ডাকতে গেলে লোকটি অজুহাত দেয় সে নাকি কোনো টেস্ট করাতে এসেছে। অন্যদিকে পুলিশ সিগন্যাল এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে থাকে। তখন রাকেশ বুঝতে পারে বোরখা পরা ব্যক্তি আসলে একজন মহিলা নয়, একজন পুরুষ। তার চলাফেরা নারীদের মতো ছিল না। এদিকে সোনাল ব্লাড টেস্ট রুমে গিয়ে সেখানকার কর্মীর সঙ্গে কথা বলে। আগের দিন নির্দিষ্ট সময়ে যে ব্যক্তি ব্লাড স্যাম্পল দিতে এসেছিল তার বিস্তারিত জানতে চায়। প্রথমে কর্মী তথ্য দিতে অস্বীকার করলেও পরে জানায় লোকটি HIV টেস্ট করাতে এসেছিল। এরপর গল্প ফ্ল্যাশব্যাকে যায়। সেখানে বোরখা পরা সেই ব্যক্তিকে দেখানো হয়, তার নাম ঋষি। তার সঙ্গে আছে তার বোন ঋতু। ঋতু জিজ্ঞেস করে, তুমি কার বাচ্চাকে তুলে নিয়ে এলে?
ঋষি বলে, তুমি তো বলেছিলে বাচ্চা ছাড়া তুমি শ্বশুরবাড়ি ফিরবে না, তাই পাশের হাসপাতালে গিয়ে এই বাচ্চাটাকে নিয়ে এসেছি। আসলে ঋতু অন্য এক হাসপাতালে সন্তান জন্ম দিয়েছিল, কিন্তু সেই শিশুটি মারা যায়। সে যদি বাচ্চা ছাড়া শ্বশুরবাড়ি ফেরে তাহলে শাশুড়ি ও স্বামী তাকে অপমান করবে। এই ভয়ে সে আতঙ্কিত ছিল। সেই কথা সে ভাই ঋষিকে জানায়। তাই ঋষি হাসপাতালে গিয়ে মীনাক্ষীর শিশুকে অপহরণ করে আনে। সে বলে, এই বাচ্চাটার জন্য কারো কোনো চিন্তা নেই, ভালো করে তথ্য জোগাড় করেই আমি তাকে নিয়ে এসেছি। কিন্তু ঋতু শিশুটিকে নিতে অস্বীকার করে। সে বলে, যেখান থেকে এনেছো সেখানে ফিরিয়ে দাও, আমি এমনটা চাই না। এই নিয়ে ভাই বোনের মধ্যে তর্ক শুরু হয়। ঋষি বলে, এখন আমি কিভাবে আবার হাসপাতালে যাব? পুলিশ তো চারিদিকে এই বাচ্চাটাকেই খুঁজছে। ঠিক তখনই শিশুটি কাঁদতে শুরু করে। তার কান্না দেখে ঋতু ভেতরে নিয়ে গিয়ে তাকে দুধ খাওয়াতে থাকে। আর এদিকে ঋষি বাইরে তাকিয়ে দেখে পুলিশ ইতিমধ্যে এলাকায় এসে চারিদিকে তল্লাশি শুরু করেছে। ঋষি ঋতুকে বলতে থাকে, ঋতু, আমরা বাচ্চাটাকে এখানেই রেখে দিই, পুলিশ নিজেরাই এসে তাকে নিয়ে যাবে। তাই তারা ছোট্ট শিশুটিকে একটি জায়গায় রেখে দেয়। সেটি আসলে একটি পরিত্যক্ত পাবলিক টয়লেট। বাচ্চাটিকে সেখানে রেখে দুজনে একটু দূরে গিয়ে লুকিয়ে নজর রাখতে থাকে। পুলিশ সেই পাবলিক টয়লেটের ভেতরে ঢোকে, কিন্তু ঠিক তখনই সোনাল অন্য একটি বাচ্চাকে দেখে তাকে উদ্ধার করে ফেলে। পুলিশ সেই মহিলাকেও সঙ্গে নিয়ে যায়। সবার কাছে খবর পৌঁছে যায় বাচ্চা নাকি উদ্ধার হয়ে গেছে। যে টয়লেটে দুজন পুলিশ ঢুকেছিল তারাও ঠিকমতো খোঁজাখুঁজি না করেই বেরিয়ে আসে। এটা দেখে ঋতু ও ঋষি হতবাক হয়ে যায়। এটা কি হলো? পুলিশ কাকে নিয়ে গেল? তারা আবার বাচ্চাটিকে নিতে সেই জায়গায় যায়, কিন্তু চমকে উঠে দেখে সেখানে আর শিশুটি নেই। দুজনেই ভয় পেয়ে যায়। এক মুহূর্তে বাচ্চা কোথায় গেল, কে নিয়ে গেল? বর্তমান সময়ে ঋতুর স্বামী ফোন করলে ঋষিই কথা বলে। সে বলে, তাড়াতাড়ি আমার বাচ্চাকে দেখাও। ঋষি অজুহাত দেয়, মা ও বাচ্চা অন্য রুমে আছে, ডাক্তার এখন কাউকে যেতে দিচ্ছে না। ঋতুর স্বামী বলে, আজ আমাকে অন্য জায়গায় যেতে হবে, ফ্রি হলে হাসপাতালে আসব। ঋতু জেগে উঠলে ওর সঙ্গে কথা বলাবে বলে ফোন কেটে দেয়। আসলে ঘটনা হলো, কয়েক বছর আগে ঋতু প্রেম করে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছিল, কিন্তু বিয়ের পর তার স্বামী তাকে অত্যাচার করতে শুরু করে। তবুও ঋতু নিজের পরিবারকে কিছু জানায়নি, ফলে পরিবারও তাকে সাপোর্ট করে না। ঋষি অন্য শহরে পড়াশোনা করছিল। সম্প্রতি ঋতু তাকে ডেকে এনে সব জানায়, যদি আমি বাচ্চা ছাড়া শ্বশুরবাড়ি ফিরি সে আমাকে মারধর করবে, আগেই অনেক অত্যাচার করেছে। তাই তারা এই পুরো বিষয়টি ঋতুর স্বামীর কাছ থেকে গোপন রাখে। এখন ঋতু চিন্তায় পড়ে যায়, ছোট্ট শিশুটিকে কে নিয়ে গেল? যদি কেউ তাকে বিক্রি করে দেয় তার কি হবে? ঋষি বোঝায়, ঋতু, এখন ওই বাচ্চার কথা ভুলে যাও, আমি তোমাকে বাড়ি নিয়ে যাব, মা বাবাকে বুঝিয়ে বলবো, তোমার স্বামীকে ছেড়ে দাও। এত বছর তুমি কিভাবে তার সঙ্গে ছিলে? ঠিক তখন তারা একটি বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল। সেই সময় সোনাল ঋষিকে ফোন করে। হাসপাতালের এক সিস্টারের কাছ থেকে সে তথ্য জোগাড় করেছিল। ঋষি হাসপাতালে ভুয়া ঠিকানা দিয়েছিল, কিন্তু সোনাল তার আসল নম্বর পেয়ে ফোন করে জিজ্ঞেস করে, তোমার HIV টেস্টের রিপোর্ট বের হয়েছে কি? এই কথা শুনেই ঋষি দ্রুত ফোন কেটে দিয়ে নম্বর ব্লক করে দেয়। এদিকে হাসপাতালে এক অচেনা ব্যক্তি মীনাক্ষীর বাবাকে ফোন করে বলে, বাচ্চাটা আমার কাছে আছে, যদি ফেরত চাই 30 লাখ টাকা দিতে হবে, পুলিশকে জানাবেন না, ঠিকানা পরে পাঠাবো। কিন্তু সেখানেই পুলিশ উপস্থিত থাকায় পুরো কথোপকথন রাকেশ শুনে ফেলে। রাকেশ বলে, আপনারা টাকা জোগাড় করুন, বাকিটা আমরা সামলে নেব। অন্যদিকে ঋষি তার এক বন্ধুর গাড়ি নিয়ে ঋতুকে সঙ্গে করে নিজের বাড়ির দিকে রওনা দেয়। ঋষি ঋতুকে বলতে থাকে, এখন থেকে আমরা ওই বাচ্চার ব্যাপারে আর কোনো আলোচনা করব না, আমরা দুজনে বাবার কাছে যাব, সব সামলে নেব। ঠিক তখনই রাস্তার মধ্যে পুলিশ তাদের গাড়ি থামায়, কয়েকটা প্রশ্ন করে। বিশেষ করে ঋষি খুব ভয় পেয়ে যায়, তবে ভাগ্যক্রমে পুলিশ তাদের যেতে দেয়। অন্যদিকে হাসপাতালের এক মহিলা স্টাফ সোনালের কাছে এসে জানায়, অপহরণকারী মুক্তিপণ চেয়েছে। পুলিশ সেই কল ট্রেস করার চেষ্টা করছে। এদিকে ঋষি ও ঋতু পথে থাকতেই এক পুলিশ ঋষিকে ফোন করে থানায় আসতে বলে, কিছু জিজ্ঞাসাবাদ করার আছে, তাড়াতাড়ি চলে আসেন। অন্যদিকে পুলিশ সেই জায়গায় পজিশন নেয় যেখানে অপহরণকারী মীনাক্ষীর বাবাকে টাকা রাখতে বলেছিল। সবাই নিজ নিজ অবস্থানে লুকিয়ে থাকে। রাকেশও একটা বাড়ির ভেতর থেকে নজর রাখতে থাকে। ঋষি থানায় গেলে জানা যায় পুলিশ সোনালের কল রেকর্ড চেক করে দেখেছে সে সম্প্রতি ঋষিকে ফোন করেছিল, সেই সূত্রেই তাকে ডাকা হয়েছে। ঋষি বলে, স্যার, আমি ওই লোকটাকে তেমন চিনি না, আসলে আমার সন্দেহ ছিল যে আমার HIV হয়েছে কিনা, তাই ব্লাড টেস্ট করাতে হাসপাতালে গিয়েছিলাম। কথা শুনে পুলিশ অফিসার একটু ভয় পেয়ে যায় এবং বলে, ঠিক আছে, তুমি যেতে পারো। ঠিক তখনই ওয়াকিটকির মাধ্যমে ঋষি জানতে পারে অপহরণকারী টাকা নিয়ে পালিয়েছে, কিন্তু বাচ্চাকে রেখে গেছে। ঋষি এই কথা ঋতুকে জানালে ঋতু হতবাক হয়ে যায়। সে বলে, আমি এখনই পুলিশের কাছে গিয়ে সব সত্যি বলে দেব। কিন্তু ঋষি তাকে থামায়, তুমি শুধু নিজের কথা ভাবছো, আমার ভবিষ্যতের কথাও ভাবো, আমার কেরিয়ার শেষ হয়ে যাবে। তখন ঋতু কিছুটা শান্ত হয়। কিছুক্ষণ পর ঋষি আবার হাসপাতালে যায় রিপোর্ট নেওয়ার অজুহাতে, আসলে কি হচ্ছে তা নিশ্চিত হতে।
সেখানে মীনাক্ষীর স্বামী আকাশ ঋষিতে লক্ষ্য করে এবং তাকে অনুসরণ করতে থাকে। অনেকক্ষণ তাদের মধ্যে লুকোচুরি চলে। অবশেষে আকাশ ঋষিকে ধরে ফেলে, কিন্তু কিছু না বলে তার হাতে একটা স্লিপ দিয়ে চলে যায়। ঠিক তখন সোনাল তাদের একসঙ্গে দেখে ফেলে। সে চিনতে পারে ঋষি সেই লোক যে আগের দিন হাসপাতালে এসেছিল। সোনাল সিসিটিভি রুমে গিয়ে সকালের ফুটেজ দেখে। সেখানে দেখা যায় সকালে আকাশকে নিতে একটি গাড়ি এসেছিল, কিন্তু ড্রাইভারের মুখ স্পষ্ট দেখা যায় না। সোনাল ভাবতে থাকে সবাই যখন বাচ্চার জন্য ব্যস্ত তখন আকাশ কোথায় গিয়েছিল। এদিকে মীনাক্ষীর বাবা নির্দিষ্ট জায়গায় টাকা ভর্তি ব্যাগ রেখে চলে যায়। কিছুক্ষণ পর আশ্চর্যজনকভাবে সেখানে ঋষি হাজির হয়। আসলে আকাশই ঋষিকে একটা ঠিকানা দিয়েছিল। ঋষি সেই বাড়িতে গিয়ে তল্লাশি চালায় এবং বাথরুমে বাচ্চাটিকে খুঁজে পায়। ঠিক তখন রাকেশ ও তার টিম একটা চমকপ্রদ তথ্য জানতে পারে। ফোন ট্র্যাক করে তারা ওই বাড়ির ছেলেটিকে গ্রেফতার করে, যে আসলে আকাশেরই বন্ধু। ঋষি দ্রুত বাচ্চাটিকে নিয়ে ঋতুর কাছে আসে। ঋতু শিশুটিকে দেখে অবাক হয়ে যায়, আবার খুশিও হয় বাচ্চাটি ভালো আছে। রাকেশ ওই ছেলেটিকে মারধর করে জিজ্ঞাসা করে, বল বাচ্চা কোথায়? ছেলেটি বলে, স্যার, যখন আপনারা আমার দরজায় এসেছিলেন আমি বাচ্চাটাকে বাথরুমে লুকিয়ে রেখেছিলাম, কিন্তু এখন জানি না কে তাকে নিয়ে গেছে। এদিকে পুলিশ আকাশকেও গ্রেফতার করতে শুরু করে, কারণ ধরা পড়া ছেলেটি আকাশেরই বন্ধু। সিম্বুর সঙ্গে আসল বিষয়টা হলো আকাশ ওই বাচ্চাটাকে চাইত না। যখন আকাশ আর তার বন্ধু কোথাও যাচ্ছিল তখনই তারা ঋষি আর ঋতুকে দেখতে পায়। তারা বাচ্চাটিকে সেখানে রেখে চলে গেলে আকাশ সেই বাচ্চাটিকে নিয়ে নেয়। সে তার বন্ধুকে বলেছিল বাচ্চাটিকে কোনো বেবি শেল্টারে রেখে আসতে, কিন্তু তার বন্ধু লোভে পড়ে মীনাক্ষীর বাবাকে ফোন করে টাকা দাবি করে। এই বিষয়টা আকাশ মোটেও আশা করেনি। যখন ঋষি আবার হাসপাতালে আসে তখন আকাশই তাকে তার বন্ধুর ঠিকানা দেয় এবং বলে সেখানে গেলে বাচ্চাটিকে পাওয়া যাবে। রাকেশ আকাশকে জিজ্ঞাসা করে লোকটা দেখতে কেমন ছিল, যেন স্কেচ বানানো যায়, কিন্তু আকাশ মিথ্যে বলতে থাকে। নাকি সে লোকটার মুখ ঠিকমতো দেখেনি, অনেক দূরে ছিল এবং মুখে মাস্ক পরা ছিল। কিছুক্ষণ পর ঋতুর স্বামী ঋতুকে ফোন করে জিজ্ঞাসা করতে থাকে, এতক্ষণ কেন ফোন করনি? তাড়াতাড়ি আমার বাচ্চার আওয়াজ শোনাও। সে খুবই রেগে কথা বলতে থাকে। ঋতু আর তার আচরণ সহ্য না করে ঋতু বলে, আমার বাচ্চা মারা গেছে, এটা অন্য কারোর বাচ্চা। আমি তোমার কাছে আর ফিরব না, আমি তোমাকে ছেড়ে দিয়েছি, যা পারো করে নাও। রাত হলে সানাল ঋষির দেওয়া ঠিকানা অনুসরণ করে তার বাড়ির কাছে যায়। এরই মধ্যে ঋতু তার বাড়ির সামনে পৌঁছে যায়। তাকে দেখে তার বাবা খুব বকাবকি করে বলেন, আমার বাড়িতে পা দেবে না, এখান থেকে চলে যাও। আসলে ঋষি সামনে যায়নি, সে এক কোণে লুকিয়েছিল। শুধু ঋতুকে পাঠিয়েছিল তার বাবার প্রতিক্রিয়া দেখার জন্য, কিন্তু তার বাবা তাকে গ্রহণ করেননি। এ সময় ঋষি সানালের নজরে পড়ে যায়। সে তার গাড়িকে অনুসরণ করতে শুরু করে। অনেকক্ষণ ধরে দীর্ঘ ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। অন্যদিকে এক পুলিশ কর্মকর্তা রাকেশকে জানায় যে সানাল নিজের বাড়ি না গিয়ে এদিক সেদিক ঘুরছে, কারণ পুলিশ তার ফোন ট্র্যাক করছিল। তখন রাকেশ সব পুলিশ সদস্যকে সানালের ছবি পাঠিয়ে নির্দেশ দেয় যেখানে দেখা যাবে সঙ্গে সঙ্গে জানাতে। পরের দিন ক্রিসমাস হওয়ায় পুলিশরা সারা রাত টহল দিচ্ছিল। এদিকে ঋতু ঋষিকে বলে সে দিল্লির জন্য ট্রেনের টিকিট কাটছে, সেখানে তার এক বান্ধবী আছে, সে তার কাছেই যাবে, শুধু তাকে যেন রেল স্টেশনের কাছে নামিয়ে দেয়। ঋষি বলে সেও সঙ্গে যাবে, কিন্তু ঋতু রাজি হয় না। ওই সময় ঋতুর স্বামী জেনে যায় যে ঋতু দিল্লি যাচ্ছে। সে হয়তো ঋতুর ফোন ট্র্যাক করছিল। সে ভাবে আমার কাছ থেকে পালিয়ে কোথায় যাবে, আমি আসছি তোমার কাছেই। যখন ঋষি রেল স্টেশনের কাছে পৌঁছায় তখন ঋতু অজ্ঞান হয়ে যায়। ঋষি মুখে মাস্ক পরে পানি আনতে বাইরে যায়। ঠিক তখনই সানাল তাকে দেখে ধরে ফেলার চেষ্টা করে। কাকতালীয়ভাবে রাকেশও সেখানে পৌঁছে যায়। ঋষি সেখান থেকে দৌড়ে পালাতে থাকে আর তারা দুজন তার পিছু নেয়। অনেক কষ্টে ঋষি তাদের হাত থেকে নিজেকে বাঁচিয়ে নেয়। শেষ পর্যন্ত যখন ঋষি পুলিশদের হাত থেকে বাঁচিয়ে সরে আসে ঠিক তখনই সে জানতে পারে দিল্লিগামী ট্রেনটি ছেড়ে চলে গেছে। সেই সময় ঋতু ঋষিকে ফোন করে বলে সে ট্রেনেই আছে, বাচ্চাসহ নিরাপদে আছে। ঋষিকে নিজের খেয়াল রাখতে বলে। অন্যদিকে ঋতুর স্বামী সেই ট্রেনে উঠে ঋতুকে খুঁজতে থাকে, কিন্তু এখানে বড় একটি চমক ছিল। ঋতু ছিল অন্য একটি ট্রেনে আর তার স্বামী খুঁজছিল আরেক ট্রেনে। ঋতু বুঝতে পেরেছিল যে তার স্বামী ট্রেনের টিকিটের ব্যাপারেও জেনে গেছে, তাই সে কৌশলে অন্য ট্রেনে উঠে পড়ে। আরও একটি টুইস্ট হলো সেই একই ট্রেনে সানালও ছিল, ঋতুর ওপর নজর রাখতে। সানাল দ্রুত কন্ট্রোল রুমে ফোন করে জানায় যে অপহৃত শিশুটি এক মহিলার কাছে আছে এবং পুলিশ যেন পরের স্টেশনে দ্রুত পৌঁছে যায়। কিছুক্ষণ পর পুলিশ সেই স্টেশনে গিয়ে ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু অবাক করা বিষয় ঋতু সেই ট্রেনে আর ছিল না। সানাল বলে এই তো একটু আগেও সে এই সিটেই বসেছিল। পুলিশ পুরো ট্রেন তল্লাশি করে, কিন্তু কোনো লাভ হয় না। এরপর পুলিশ সানালকে থানায় নিয়ে গিয়ে সেই মহিলার বর্ণনা দিতে বলে যাতে স্কেচ তৈরি করা যায়।
সকাল হলে সানাল বাড়ি ফিরে গিয়ে তার স্ত্রীকে জড়িয়ে ধরে। এখানেই গল্পে আরেকটি মোড় আসে। দৃশ্য ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখা যায় সানাল ঋতুর ভিডিও করছিল পুলিশের দেখানোর জন্য এবং তার কাছে গিয়ে বাচ্চাটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার কথা বলছিল। সে মীনাক্ষীকে ফোন করে বাচ্চার ব্যাপারে জানায়, কিন্তু মীনাক্ষী কিছু না শুনেই ফোন কেটে দেয়। তখন সানাল বুঝে যায় এই শিশুটি অনাকাঙ্ক্ষিত, আর ঋতুর কাছেই সে নিরাপদ থাকবে। তাই সে নিজেই অন্য এক স্টেশনে ঋতুকে ট্রেন থেকে নামিয়ে দেয়। যখন পুলিশ সানালকে থানায় নিয়ে আসে তখন সে সব মিথ্যা বলতে শুরু করে। পুলিশ জিজ্ঞেস করে, যাকে তুমি অনুসরণ করছিলে সে কে? সানাল বলে সে নাকি এক পকেটমার, তার পার্স নিয়ে পালাচ্ছিল। এমনকি স্কেচও অন্য কারো বানানো হয়, ঋতুর নয়। বর্তমান সময়ে দেখা যায় ঋতু সেই শিশুকে নিয়ে মীনাক্ষীর বাড়িতে আসে। তখন মীনাক্ষী স্বেচ্ছায় বাচ্চাটিকে নিতুর হাতে তুলে দিয়ে বলে এই মুহূর্তে সে মা হওয়ার জন্য প্রস্তুত নয়, তাকে নিজের কেরিয়ারে মনোযোগ দিতে হবে। আর এখানেই গল্পের সমাপ্তি হয়। গল্পটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।